অরুণাচল প্রদেশের তুষারবৃত পাহাড়ের কোলে সেদিন সকালটা শুরু হয়েছিল অন্য 10টা দিনের মতোই। কিন্তু কে জানত যে সূর্য অস্ত যাবার আগেই পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কাঁপিয়ে দেবে এমন একটি ঘটনার সূত্রপাত হতে চলেছে। তাওয়াং সেক্টরের কাছাকাছি একটি রুটিন টহল মিশন চলছিল। ভারতীয় সৈন্যরা নিয়মিত কাজ সারছিলেন। হঠাৎ করেই সামনাসামনি হয়ে গেল চীনা PLA সৈন্যদের সাথে। প্রথমে তীক্ষ্ণ চোখাচোখি, তারপর কথার ধারালো আদান প্রদান এবং মুহূর্তেই পরিস্থিতি গড়ালো হাতাহাতিতে। কয়েকশো সৈন্য জড়িয়ে পড়ল সেই সংঘর্ষে। হিমালয়ের সেই দুর্গম উচ্চতায় মুষ্টিযুদ্ধ, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি। আর ঠিক এই বিশৃঙ্খলার মধ্যেই ভারতীয় সৈন্যরা একটা সুযোগ পেয়ে গেলেন। দুজন চীনা সৈন্যকে তারা বাকিদের থেকে আলাদা করে ফেলতে সক্ষম হলেন। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হলো, এই দুই সৈন্যকে আটক করে নিয়ে যাওয়া হবে ভারতীয় ক্যাম্পে। যখন এই খবর পৌঁছালো নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টারে, সেখানে যেন একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। অফিসারদের মুখে বিজয়ীর হাসি। গালোয়ান উপত্যকার সেই কালো রাতের পর এটাই যেন প্রথম বড় প্রতিশোধ। 2020 সালের জুন মাসের সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও তাজা ছিল সবার মনে। গালোয়ানে কাঁটাতার লাগানো রড আর লোহার ব্যাট দিয়ে পিটিয়ে চীনা সৈন্যরা হচ্ছিল 20 জন ভারতীয় সৈন্যকে। সেই অপমানের ক্ষত এখনো শুকায়নি। তাই দুজন চীনা সৈন্যকে আটক করার এই খবর যেন মরুভূমিতে জলের মতো মনে হলো। দ্রুত এই তথ্য পৌঁছে গেল দিল্লির সাউথ ব্লকে, আর সেখান থেকে ছড়িয়ে পড়ল মিডিয়ার কাছে। ভারতীয় নিউজ চ্যানেলগুলো যেন পেয়ে গেল সোনার হরিণ। ব্রেকিং নিউজ, অরুণাচলে ভারতীয় সেনার অভূতপূর্ব সাফল্য। চীনা সৈন্যদের আটক করে প্রমাণ দিল ভারতীয় শৌর্য। গালোয়ালের বদলা নিল দেশের বীর সন্তানেরা। টিভির পর্দায় একের পর এক উত্তেজক শিরোনাম। স্টুডিওতে অতিথি বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন কিভাবে এটি ভারতের নতুন আগ্রাসী নীতির প্রতিফলন। সোশ্যাল মিডিয়ায় উগ্র জাতীয়তাবাদীরা উল্লাসে ফেটে পড়েছে। ট্যাগ দেয়া হচ্ছে মোদী সরকারকে, প্রশংসা করা হচ্ছে সেনাবাহিনীর। কিন্তু এই উৎসব যে কত ক্ষণস্থায়ী হতে চলেছে তা কেউ বুঝতে পারেনি। বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমিশনার অফিসে যখন এই খবর এসে পৌঁছালো, সেখানকার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে দেখলেন সম্পূর্ণ অন্য চোখে। এটা শুধু একটা সীমান্ত সংঘর্ষ নয়, এটা চীনের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। পিপলস লিবারেশন আর্মির সম্মানের উপর কালিমা লেপন। শি জিনপিংয়ের কাছে বার্তা পৌঁছে গেল স্পষ্ট ভাষায়, ভারত চীনের শক্তিকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছে, আর এর জবাব দিতে হবে এমনভাবে যাতে আর কখনো এমন সাহস না করে। মিনিটের মধ্যে নির্দেশ চলে গেল ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে। সর্বোচ্চ পর্যায়ের রেড অ্যালার্ট। তিব্বতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে একের পর এক উড়াল দিতে শুরু করল চীনের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান J-20 স্টেলথ ফাইটার, যা রাডারে ধরা পড়ে না, J-16 স্ট্রাইক ফাইটার, যার ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। এক স্কোয়াড্রনের পর আরেক স্কোয়াড্রন। আকাশে যেন মৃত্যুর ছায়া নেমে এলো। তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তুতি চলছিল মাটিতে। জিনজিয়াং এবং তিব্বতে মোতায়েন চীনের দূরপাল্লার রকেট আর্টিলারি সিস্টেমগুলোকে ফায়ারিং পজিশনে নিয়ে আসা হলো। আর এরপর এলো সবচেয়ে শঙ্কার খবর, DF-21 এবং DF-17 হাইপারসনিক মিসাইল ইউনিটগুলোকে লঞ্চ প্যাডে প্রস্তুত করা হলো। এই মিসাইলগুলো এতটাই দ্রুতগামী যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এগুলোকে আটকাতে পারে না। এগুলোর টার্গেট হতে পারে ভারতের যে কোনো শহর। আর আকাশপথে স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়ছিল তা ছিল আরও ভয়ঙ্কর। তিব্বতের দুর্গম পাহাড়ি রাস্তাগুলো দিয়ে একটা বিশাল কনভয় এগিয়ে আসছে। হাজার হাজার সৈন্য, ট্যাঙ্ক, সাঁজোয়া যান, মোবাইল আর্টিলারি। লক্ষ্য একটাই, অরুণাচল সীমান্ত। চীন যে খেলছে না তা পরিষ্কার হয়ে গেল। দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো যখন এই স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্ট পাঠালো প্রধানমন্ত্রীর অফিসে, সেখানে নেমে এলো এক অবর্ণনীয় নীরবতা। যে জেনারেলরা কয়েক ঘন্টা আগে বুক ফুলিয়ে বীরত্বের গল্প শুনিয়েছিলেন, তাদের চেহারা পাংশু হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল গালোয়ানের সেই দুঃস্বপ্ন। কিন্তু এবারের পরিস্থিতি গালোয়ানের চেয়েও বহু গুণ ভয়াবহ। গালোয়ানে শুধু স্থলযুদ্ধ হয়েছিল, লাঠি, রড আর মুষ্টিযুদ্ধ। কিন্তু এবার চীন নামিয়ে দিয়েছে তাদের সর্বশক্তি, বিমান বাহিনী, রকেট ফোর্স, স্ট্র্যাটেজিক মিসাইল কমান্ড। এটা আর সীমান্ত সংঘর্ষ নেই, এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়ানো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভারতের হাতে সময় খুবই কম। চীনের মিসাইল ইউনিটগুলো প্রস্তুত হয়ে গেছে, যুদ্ধ বিমানগুলো আকাশে টহল দিচ্ছে, সেনাবাহিনী এগিয়ে আসছে। এখন যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চীনা হয়তো আঘাত করে বসবে। আর সেই আঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। দিল্লির যুদ্ধকক্ষে জরুরি বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, বিমান ও নৌবাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান সবাই উপস্থিত। সামনে দুটো পথ, হয় যুদ্ধ নয়তো পশ্চাৎপসরণ। প্রথম বিকল্পে যুদ্ধ মানে আত্মহত্যা।
ভারত জানে চীনের সামরিক শক্তি অনেক বেশি, অস্ত্রভাণ্ডারও বড়, প্রযুক্তি উন্নত, সৈন্য সংখ্যা বিশাল। তাছাড়া চীনের অর্থনীতিও ভারতের চেয়ে প্রায় 5 গুণ বড়। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ টিকিয়ে রাখার সামর্থ্য ভারতের নেই। দ্বিতীয় বিকল্পে পশ্চাৎপসরণ মানে অপমান, মানে স্বীকার করে নেওয়া যে আমরা দুর্বল, মানে কয়েক ঘন্টা আগে যে বীরত্বের ঝাঁকঝোল পিটিয়েছি সেটা মিথ্যা ছিল, মানে দেশবাসীর কাছে, বিশ্বের কাছে মাথা নিচু করা। কিন্তু বাস্তবতা হলো জীবন বাঁচাতে হলে কখনো কখনো অপমান মেনে নিতে হয়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো জরুরি ভিত্তিতে একটি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করতে হবে, আর কোনো শর্ত ছাড়াই ফিরিয়ে দিতে হবে 2 চীনা সৈন্যকে। এই নির্দেশ পৌঁছালো নর্দার্ন কমান্ডে। সেখানে যে অফিসাররা সকালে উৎসবমুখর ছিলেন তারা এখন স্তব্ধ। তারা বুঝতে পারছেন এটা পরাজয়, কিন্তু আদেশ তো আদেশই। দ্রুত ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হলো, চীনা কমান্ডোদের সাথে যোগাযোগ, আর তারপর একটা সাজানো নাটকীয়তায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় 2 চীনা সৈন্যকে ফিরিয়ে দেয়া হলো তাদের দেশের হাতে। কোনো ক্ষমা চাওয়া হলো না চীনের পক্ষ থেকে, কোনো দুঃখ প্রকাশ নয়, বরং তাদের মনোভাব ছিল এমন যে তারা তাদের হারিয়ে যাওয়া জিনিস ফেরত নিচ্ছে, একদম অধিকার ভিত্তিক। আর ভারত মুখ রক্ষার জন্য একটা গল্প তৈরি করলো, প্রেস রিলিজ করা হলো, লেখা হলো সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এবং সংঘর্ষ এড়াতে সদিচ্ছার প্রতীক হিসেবে আটক চীনা সৈন্যদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই এক লাইনের মধ্যে লুকিয়ে আছে ভারতের সম্পূর্ণ পরাজয়ের স্বীকারোক্তি। যদি সত্যিই ভারত বিজয়ী হতো তাহলে তারা আন্তর্জাতিক ফোরামে চীনের আগ্রাসনের কথা তুলত, জাতিসংঘে অভিযোগ করত, আটক সৈন্যদের ছবি প্রকাশ করে চীনকে লজ্জিত করত। কিন্তু তারা কিছুই করেনি, কারণ তারা পারেনি। তারা আতঙ্কিত ছিল, অসহায় ছিল, পরাজিত ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি এখনো ঢাকা পড়ে আছে তা হলো সংখ্যা। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং স্থানীয় সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী এই সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সৈন্য গুরুতর আহত হয়েছেন। কিন্তু ভারত সরকার এই তথ্য চেপে গেছে, প্রকাশ করেনি, কারণ এটা প্রকাশ হলে তাদের বীরত্বের পুরো গল্পটাই ভেঙে পড়বে। তাই চুপচাপ সব ঢেকে রাখা হয়েছে। আর ভারতীয় মিডিয়া, যারা সকালে ব্রেকিং নিউজ দিয়ে পুরো দেশকে উত্তেজিত করেছিল, তারা এখন একদম নীরব। কোনো বিশ্লেষণ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু নীরব সম্মতি। কারণ তারা জানে সত্য প্রকাশ করা মানে সরকারের বিরাগভাজন হওয়া, আর সেই ঝুঁকি নিতে তারা প্রস্তুত নয়। অরুণাচলের এই ঘটনা তাই শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, এটা আসলে একটা প্রতীক ভারতের সামরিক দুর্বলতার, প্রতীক চীনের ক্রমবর্ধমান শক্তির, প্রতীক এই সত্যের যে এশিয়ার ক্ষমতার ভারসাম্য এখন দিল্লির অনুকূলে নেই। বেইজিং এখন এতটাই শক্তিশালী যে তারা তাদের সামান্যতম অপমানও সহ্য করবে না। আর ভারত এখনও বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবতা হলো সেই স্বপ্ন হিমালয়ের বরফের নিচে চাপা পড়ে গেছে। তাই এই ঘটনার শিক্ষা কি? শিক্ষা হলো বীরত্বের নাটক করার আগে নিজেদের শক্তি যাচাই করে নেওয়া উচিত। মিডিয়ার বিজয়ের ঢাকঢোল পেটানোর আগে মাঠের বাস্তবতা বোঝা দরকার। আর সবচেয়ে বড় কথা, শক্তিশালী প্রতিপক্ষকে অহেতুক উস্কে দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। অরুণাচলের সেই রাতে দিল্লির মসনদ শুধু কেঁপেই ওঠেনি, প্রায় ভেঙেই পড়েছিল।